আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু অনুপ্রবেশ, ধর্মান্তর, লাভ জিহাদ, ল্যান্ড জিহাদ, ড্রাগস জিহাদ, কিভাবে ভারতকে ভিতর থেকে দুর্বল করা হচ্ছে, সাধারণ নাগরিকের কি করণীয়। হ্যালো, নমস্কার, আমি অ্যাডভোকেট কুমার, ল সিম্পলিফাইড চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। প্রিয় সাথী, আজ আমি এমন কিছু বিষয়ের কথা বলবো যেগুলো নিয়ে কথা বললেই অনেকে বলে এগুলো বলা ঠিক না, এগুলো সাম্প্রদায়িক, এগুলো রাজনৈতিক। কিন্তু আমি একজন আইনজীবী হিসেবে স্পষ্ট করে বলতে চাই, এই বিষয়গুলো ধর্মের নয়, এই বিষয়গুলো ভারতের সংবিধান, আইন ও জাতীয় নিরাপত্তার বিষয়। আজ আমি আলোচনা করব অনুপ্রবেশ, ধর্মান্তর, জিহাদ। অনুপ্রবেশ কিভাবে অবৈধভাবে ভারতবর্ষে ঢুকে ভারতবর্ষের ডেমোগ্রাফি চেঞ্জ করে দিচ্ছে, ভারত দখলের ছক চলছে। ধর্মান্তর, জিহাদ কিভাবে গরিব মানুষগুলোকে ভুলভাল বুঝিয়ে হিন্দুত্ব থেকে কনভার্ট করে দেওয়া হচ্ছে। লাভ জিহাদ কিভাবে পয়সার বিনিময়ে রোজগার করার তাগিদে হিন্দু মেয়েদেরকে প্রেমের জালে ফাঁসিয়ে তাদের জীবন নষ্ট করা হচ্ছে। ল্যান্ড জিহাদ কিভাবে অবৈধ পয়সার বলে জমির পর জমি কিনে ফেলা হচ্ছে। ড্রাগস জিহাদ কিভাবে বিষাক্ত নেশায় যুব সমাজকে ডুবিয়ে দিয়ে ভারতবর্ষের মেরুদণ্ড ভাঙার পরিকল্পনা চলছে, কর্মকাণ্ড চলছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, সাধারণ ভারতীয় নাগরিক কি করতে পারেন আইন মেনে। 1 নম্বর, অনুপ্রবেশ। প্রথমেই আসি অনুপ্রবেশ। অনুপ্রবেশ মানে কি? বিদেশি নাগরিকের অবৈধভাবে ভারতে প্রবেশ এবং এখানে বসবাস। এটা কিভাবে হচ্ছে? সীমান্ত পেরিয়ে জাল নথি তৈরি করে ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড বানিয়ে তারা ভারতে ঢুকে পড়ছে এবং একটি বিশেষ ধর্মের লোক তাদের নাম পরিবর্তন করে হিন্দু নাম রেখে এই দুষ্কর্মটি চালাচ্ছে। এতে ক্ষতি কোথায় হচ্ছে? স্থানীয় মানুষের চাকরি কমছে। যারা অরিজিনাল ভারতীয় বাসিন্দা, এই অনুপ্রবেশকারীদের জন্য তারা কাজকর্ম কমে যাচ্ছে। কারণ প্রাইভেট সেক্টরে বেশিরভাগ ক্ষেত্রে এরা অনেক কম পয়সায় কাজ নিয়ে নেয়, যেটা আমাদের ভারতীয় নাগরিকরা নেগোশিয়েট করে না। তো যে কারণে সেই জায়গাগুলো এরা ছুঁই ছুঁয়ে ঢুকছে, স্লিপার সেলের কাজ করছে, মানুষ জানে না। কাজকর্মের পরিস্থিতি খুব খারাপ হয়ে যাচ্ছে। তার কারণ হচ্ছে একটাই, এই অনুপ্রবেশ। সরকারি সুবিধার উপর চাপ বাড়ছে। মমতা ব্যানার্জিদের মতো কিছু দুর্নীতিকারী নেতা নেত্রীরা এই সমস্ত অনুপ্রবেশকারীদের জন্য মিছিল করছে। এদের প্রোটেক্ট করার জন্য বিভিন্ন এনজিওর মারফতে কিছু সেলিব্রিটি পয়সার বিনিময়ে নিজেকে বেচে দিয়ে রাস্তায় এসে দাঁড়াচ্ছে, বলছে কাগজ আমরা দেখাবো না। এই দুশ্চরিত্র, চরিত্রহীন লোকগুলোর ভারতীয় কিনা আমার যথেষ্ট ডাউট আছে। সরকারি সুবিধা, লক্ষ্মীর ভান্ডার, পক্ষীর ভান্ডার, অমুকের ভান্ডার, হ্যাঁ, এদের জন্য রাতারাতি অ্যালার্ট হয়ে যায়। আর যখন এসআইআর এর প্রাসঙ্গিকতা আসে তখন এদেরকে হিয়ারিং এ ডাকলে এদের আর খুঁজে পাওয়া যায় না। এসআইআর এর ডাক দেওয়াতেই গ্রামকে গ্রাম ফাঁকা হয়ে যায়। অপরাধ বাড়ছে। আপনি যে কোনো পুলিশ স্টেশনে যান, আপনি সব সময় দেখবেন 2-4টে এই ধরনের লোকের কেস নিয়ে ডিসকাস চলছে। কেউ কোথায় ধর্ষণ করেছে, কেউ কোথায় মারামারি করেছে, কেউ নেশার জিনিস তস্করি করতে গিয়ে ধরা পড়েছে, চলছে।
গরু পাচার, মাদক পাচার, বালি পাচার, এই সবগুলো এই অনুপ্রবেশকারীরা লেবারের কাজ করে। জাতীয় নিরাপত্তা এতে করে কি হচ্ছে? দুর্বল হচ্ছে। আইনের দিক থেকে বললে ফরেনার্স অ্যাক্ট 1946, সিটিজেনশিপ অ্যাক্ট 1955, এই দুই আইন স্পষ্ট বলছে অবৈধ বিদেশি ভারতে থাকার কোনো অধিকার নেই, কিন্তু থাকছে। আইন কানুন মানা হচ্ছে না। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার 66 কোটি টাকা খরচা করে সুপ্রিম কোর্টে এই ব্যভিচার, দুর্বিচার, এই সব মালগুলোকে প্রোটেক্ট করার জন্য আমাদের ট্যাক্সের টাকা, আপনার ট্যাক্সের টাকা ড্রেনেজ করছে। ভালো কাজে তো লাগছে না, মুখ পোড়াচ্ছে বাংলার। যাই হোক, তো ফরেনার্স অ্যাক্ট আর সিটিজেনশিপ অ্যাক্ট, এই দুটো আইন অনুযায়ী কোন রকম অবৈধ নাগরিক ভারতবর্ষে বসবাস করতে পারে না, কিন্তু বসবাস করছে। কেন করছেন জানেন? আপনি আমি উদাসীনতাই। আমরা একটা অজানা অচেনা লোক আমাদের এলাকায় এসে ঘুরঘুর করছে, ঢুকছে, কাজ করছে, আড্ডা দিচ্ছে, হঠাৎ করে এসে সবাইকে বেশ পটাচ্ছে, আমরাও পটে গেলাম, একটু জানতে চেষ্টা করলাম না এই লোকটা কে, কোথা থেকে এসছে। উত্তর 24 পরগনায় গিয়ে বলছে কৃষ্ণনগর থেকে এসছি, মহারাষ্ট্রে এসে বলছে পশ্চিমবঙ্গ থেকে এসছি, ডকুমেন্ট সবকিছুই তার দেখিয়ে দিচ্ছে, ধরবার কোনো জায়গা নেই। প্রপার ইনভেস্টিগেশন হচ্ছে না, কারণ আমরা কেউ এদের নামে রিপোর্ট করছি না। কোথা থেকে পাচ্ছে এরা এত টাকা? হঠাৎ করে এসে ভালোই খরচাপাতি করছে, এরকম আছে। এই পিকচার আপনার শহরে আছে, আপনার গ্রামে আছে, আপনার গলিতে আছে। এরা আমাদের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে। এদের বিরুদ্ধে মুখ খোলাটাও বিরাট অপরাধ, খুন হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু আমি তো বেসালাম হচ্ছি, আমি বলবই আর উঠাবই। যেখানে ট্র্যাক করতে পারবো সেখান থেকে এদের অ্যারেস্ট করাবো, ডিপোর্ট করাবো। দেশের স্বার্থে নো কম্প্রোমাইজ। এরপর আসি ধর্মান্তর জিহাদ। কি বিষয়? ধর্মান্তর জিহাদ মানে কি? মানে হচ্ছে জোর করে, প্রলোভন দিয়ে বা ভয় দেখিয়ে ধর্ম পরিবর্তন করানো। পদ্ধতি কি? টাকা দেবে, চাকরির লোভ দেবে, চিকিৎসা বা শিক্ষার সুবিধা দেবে, মিথ্যা মামলা দেওয়ার ভয় দেখাবে। সংবিধানের আর্টিকেল 25 ধর্ম পালনের স্বাধীনতা দেয়, কিন্তু জোর করে ধর্মান্তর, কোনো কিছুর বিনিময়ে ধর্মান্তর অবশ্যই বেআইনি কাজ। এই জন্যই আজ অনেক রাজ্যে অ্যান্টি কনভার্সন ল এসে গেছে। বহু রাজ্য সরকার বলে দিচ্ছে আমার রাজ্যে ধর্মান্তর বেআইনি, চলবে না। কারণ এই ধর্মান্তরের মাধ্যমে আপনাদের একটা কথা বলি, এই যে দিল্লিতে একটা ঘটনা ঘটে গেল, 13 জন লোক মারা গেল, একটা বোম ব্লাস্ট হলো, আমরা দেখলাম কিছু ডাক্তার বাবুরা এই ষড়যন্ত্রটা করেছেন, এবং ব্যাকগ্রাউন্ড যখন চেক করা হলো তখন দেখা গেল এই ডাক্তার বাবুরা প্রত্যেকেই কোনো না কোনো সময় হিন্দু ধর্ম থেকে ওই বিশেষ ধর্মে কনভার্ট হয়েছিলেন। এই কনভার্টেড হিন্দুদের দিয়েই এরা যত ধরনের আতঙ্কবাদী কার্যকলাপ কিন্তু করায়। গত বছর একটা রিপোর্টে দেখেছিলাম বিভিন্ন জায়গা থেকে যে ছোট বাচ্চাগুলোকে চুরি করা হয় না, এই চুরি করা বাচ্চাগুলো নাকি কেরলের ওই সাইডে কোনো একটা মাদ্রাসায় এদের পাওয়া যায়, এদের ট্রেনিং চলছিল। বলতে খারাপ লাগছে, এগুলো খুব বাস্তব ভিত্তি। আপনারা জানেন না, আমি জানি আপনারা জানেন না, তাই আপনাদের জানাতে আজ থেকে চলবে এই জিহাদিদের বিরুদ্ধে আমার ভিডিও।
আপনাদের শেখাবো এই ভিডিওর মাধ্যমে কিভাবে এদেরকে ট্র্যাক করবেন, কিভাবে এদেরকে ট্রেস করবেন, মানে কিভাবে ডিটেক্ট করবেন। ডিটেক্ট করার পর এটাও জানাবো একদম চুপিসারে নিজের আইডেন্টিটি লুকিয়ে খবরটা কোথায় পাঠাবেন। বাকি ব্যবস্থাটা ভারত সরকারের উপর ছেড়ে দিন, হয়ে যাবে, পরিষ্কার। এই ধর্মের বিরুদ্ধে, দেখুন এটা কোনো ধর্মের বিরুদ্ধে নয়, এটা মানুষের স্বাধীন সিদ্ধান্তের পক্ষে এই যে রাজ্য সরকারগুলো চিন্তা ভাবনা নিয়েছে না, সেই বিষয়ে বললাম। আমি কিন্তু আজকে খুব সিরিয়াস একটা বিষয় আলোচনা করছি। অতএব দেশের প্রতি যদি আপনাদের একটুখানিকও ভালোবাসা থাকে, দেশ যদি আপনাদের মা হয়, এই উল্লেখযোগ্য আলোচনাগুলো শুনুন, অনেক কিছু জানতেও পারবেন। পার্ট 3 হচ্ছে লাভ জিহাদ, ডেঞ্জারাস উইপন্স। সেই দিন একজন আমাকে ফোন করে বলছে আমার মেয়েকে একটি অমুক ধর্মের ছেলে প্রেমের জালে ফাঁসিয়েছে, তার বউ বাচ্চা আছে, কিন্তু তাও সে আমার মেয়েকে এমনভাবে ট্র্যাপ করেছে যে আমার মেয়ে তাকে ছাড়া কিছু বুঝছে না। এই ভদ্রমহিলা জানেন না এনার মেয়ে অ্যাকচুয়াল বাঘের মুখে পড়েছে। এই মেয়েটাকে বিয়ে করার জন্য 10 লাখ টাকা পাবে। গত বছর 50,000 কোটি টাকা ভারতবর্ষে এসছে। নর্মাল হিন্দুর মেয়ে বিয়ে করলে 10 লাখ, ব্রাহ্মণের মেয়ে বিয়ে করলে 15 লাখ, এরম সব তাদের রেট চার্ট। কি পয়সা দিয়ে ফাটকা মেরে ঘুরে বেরিয়ে হিন্দুর ঘরের মেয়েগুলোকে চুপচাপ পটাও, কনভার্ট করো, বাচ্চা পয়দার মেশিন তৈরি করে দাও, তারপর যখন তোমাদের কোথাও বোম ফাটাতে ইচ্ছা করবে এই মেয়েগুলোকে ব্যবহার করবে বা এদের সন্তানগুলোকে ব্যবহার করবে। শান্তির ধর্ম তো, তাই শান্তির ছেলেদের কাজ হচ্ছে এই। কিন্তু প্রশ্নটা ভালোবাসা না, প্রশ্নটা প্রতারণা। কিভাবে হয় জানেন? ভুয়া নাম, ভুয়া পরিচয়, বিয়ের চাপ দিয়ে পরিবার থেকে বিচ্ছিন্ন করা। এরকম অনেক কেস ধরা পড়েছে। জয় জয় নাম, পরে গিয়ে দেখছে অ্যাকচুয়াল মুসলিম। আইন কি বলে? আইন বলে নারীর সম্মতি যদি প্রতারণার মাধ্যমে নেওয়া হয় সেটা বৈধ সম্মতি নয়। এই জন্যই ইউপি, এমপি, উত্তরাখণ্ডে কড়া আইন এসে গেছে। এটা নারীর অধিকার রক্ষার আইন। পার্ট 4 ল্যান্ড জিহাদ। আজকে টাচ দিয়ে যাচ্ছি, এরপর বিশদে আসবো, কেস স্টাডি নিয়ে আসবো, প্রমাণ নিয়ে আসবো, চিন্তা নেই। অ্যাডভোকেট কুমার প্রমাণ ছাড়া কোনো কথা বলে না। ল্যান্ড জিহাদ কি হচ্ছে? ল্যান্ড জিহাদ মানে সরকারি জমি, মন্দির জমি বা খাস জমি দখল। প্রথমে কি হয়, মালগুলো এসে একটা ঝুপড়ি করে বসে, সরকারি জমির উপর একটা ঝুপড়ি বানিয়ে দিল, তারপর সেখানে পাকা ঘর বানিয়ে দিল, তারপর তারা বহুদিন ধরে আছি দাবি করে। এর ফলে স্থানীয় মানুষ উৎখাত হয়, প্রশাসন দুর্বল হয়, আইন প্রয়োগ অসম্ভব হয়ে পড়ে। 3,000 লোক এসে বসে গেছে। আপনার এলাকায় আছে না এরকম ঝুপড়ি? দেখবেন দুনিয়ার রাজ্যের সরকারি সম্পত্তি দখল করে এই বিশেষ ধর্মের লোকগুলো বসে থাকে। আবার হিন্দু ধর্মেরও আছে, হিন্দু ধর্মের লোক আছে, এমন নেই এমন নয়। দালালি করতে ধর্ম লাগে না। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে 100টা ক্রাইম বলে 90টা ক্রাইমে ওই ধর্মের লোকজনকেই পাওয়া যায়। এরপর আসি
তাহলে কি হচ্ছে? এটা সরাসরি পাবলিক প্রপার্টি অ্যাক্ট এবং ল্যান্ড রেভিনিউ ল এর লঙ্ঘন হচ্ছে। পার্ট 5, ড্রাগস জিহাদ কি করছে? এই পার্টটা হচ্ছে জিহাদিদের সব থেকে ভয়ঙ্কর রুট। সাইলেন্টলি একটা জেনারেশনকে এরা নেশার ছত্রছায়া এনে জীবন শেষ করে দিচ্ছে আপনার আমার ঘরের সন্তানদের। কিভাবে হচ্ছে? সীমান্ত দিয়ে মাদক আসছে, যুব সমাজ আসক্ত হয়ে পড়ছে, একটা গ্যাং কাজ করছে, প্রথমে ফ্রিতে খাওয়ায়, আয় আয় ভাই, আয় আয় ভাই, মজা করি মজা করি মজা করি। এই মজা থেকে শুরু হয় ধ্বংসের সূত্রপাত। তারপর স্টেপ বাই স্টেপ আস্তে আস্তে যখন এই নেশার জালে জড়িয়ে পড়ে, তখন দেখা যাচ্ছে আপনার সন্তান টাকা রোজগারের দিকে তার মন বেশি পড়েছে, পড়াশুনো তার আর ভালো লাগছে না, কেমন যেন থেমে থেমে থাকে, কেমন যেন ভাবতে থাকে। আপনি ভাবেন ও বোধহয় একটু আইনস্টাইন হয়ে গেছে, অ্যাকচুয়াল মালটা গেঁজা মেরে এসে বসে আছে বা ড্রাগস মেরে এসে বসে আছে। আপনার সন্তানের এরকম পরিবর্তন দেখলেই সঙ্গে সঙ্গে তাকে ডাক্তারের কাছে নিয়ে যান, টেস্ট করান, দেখবেন যেতে চাইবে না এবং আস্তে আস্তে অপকর্ম কুকর্ম করতে থাকবে। বিভিন্ন ধরনের অত্যাধুনিক চিটিংবাজির অস্ত্র এদের দিয়ে দেবে পয়সা কামানোর জন্য। আজকে তো ডিজিটাল দুনিয়ায় ডিজিটাল ক্রাইম দেখছেন না, এসব এই এক গোয়ালের গরু, সব ওই র্যাকেট। অপরাধ বাড়ছে, ড্রাগস মানে শুধু নেশা না, এটা সন্ত্রাসের অর্থ যোগান। একটা ড্রাগস বিক্রি হয়ে যে টাকাটা এরা পায় না, সেটা ডাইরেক্ট চলে যায় আতঙ্কবাদীদের কাছে। ওই টাকা দিয়ে তারা অস্ত্র কেনে, সেই অস্ত্র শস্ত্র আমাদের দেশের এগেনস্টে তারা ব্যবহার করে। সাধারণ নাগরিকদের করণীয় কি? আজকে আমি আপনাদের ছোট্ট একটা টাস্ক দেব, আমরা কি করব। সন্দেহজনক কিছু দেখলে লিখিত অভিযোগ করুন পুলিশ, বিএসএফ, ডিএম অফিসে, ভয় পাবেন না। আপনার সন্দেহ হলে আপনি জানাতেই পারেন। আরটিআই ব্যবহার করুন। কোন জায়গায় দেখলেন সরকারি জমি দখল করে একটা বড় কমিউনিটি বসে আছে, ওই জায়গায় মিউনিসিপ্যালিটিকে আরটিআই করুন। কি ব্যাপার, এই জমিটা তো রেলের জমি শুনেছিলাম, এখানে এরা বসে আছে কোন অধিকারে, এবং এরা কবে উঠবে, তার জন্য সরকার কি ব্যবস্থা নিচ্ছে জানুন। আপনি জানবেন তবে তো লোকের ফাটবে। এই যে তৃণমূল কংগ্রেস একটা দুর্দান্ত মূর্খদের তৈরি করার জন্য শিক্ষা দপ্তরটাকে জাহান্নামে ফেলে দিয়েছে। কেন ফেলে দিয়েছে জানেন? যাতে ভবিষ্যৎ জেনারেশন এদেরকে প্রশ্ন না করতে পারে। শিক্ষিত মানুষ প্রশ্ন করে, মূর্খ লোক সহ্য করে চুপচাপ। এদের মূর্খ বানিয়ে রেখে দিয়েছে এবং ভবিষ্যতে মূর্খের চাষ করা শুরু করেছে। পাস ফেল তুলে দিয়েছে। ক্লাস 5-এ ভর্তি হতে, আমাদের সময় আমরা ক্লাস 5-এ ভর্তি হতাম মেধার গ্রাউন্ডে, যার যেরকম মেরিট সে সেরকম স্কুলে পরীক্ষা দেবে, পরীক্ষার লিস্ট বেরোবে, সেই লিস্ট অনুযায়ী আমরা ঢুকতাম। তাতে ছোটবেলা থেকেই সারা পড়া জেনে যেত যে এই ছেলেটা কিন্তু পড়াশোনায় খুব ভালো ছেলে, ও জানিস তো অমুক স্কুলে পড়ে। আজকে কি হচ্ছে? লটারির মাধ্যমে ভাগ্য নির্ধারিত হচ্ছে আপনার বাচ্চার। আপনার ভালো বাচ্চাটা যদি লটারিতে শিখে না ছেড়ে, তাহলে সব থেকে খারাপ স্কুলটায় পড়বে। আর একটা অতি তার পড়াশুনো করতে ইচ্ছা করে না, রাখাল ছেলে ঘুরিয়ে উড়িয়ে বেড়ায়, ওই ছেলেটা ভাগ্যের জোরে একটা ভালো স্কুলে গিয়ে পড়বে। একটা জুয়া চলছে আমাদের ভবিষ্যৎ নিয়ে। আর এই জুয়ার মেন জুয়ারি হচ্ছে মমতা ব্যানার্জি এবং তার সাঙ্গপাঙ্গগুলো। কাকে ভোট দেবেন না দেবেন আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু যেখানে আমার দেশের সিকিউরিটির প্রশ্ন, সেখানে আমি কাউকে ছেড়ে কথা বলবো না। ডিজিটাল ভুয়ো প্রোফাইল তৈরি করে ফেসবুকে নানান রকম কর্মকাণ্ড চলছে।
কোনো কিছু যাচাই না করে কোনো কিছু শেয়ার করবেন না সোশ্যাল মিডিয়া, এটা আমি আপনাদেরকে বলে রাখলাম। শোনা না শোনা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। সন্দেহজনক এনজিও সম্পর্কে সতর্কতা, নাগরিক দায়িত্ব, ভোটার লিস্ট যাচাই, স্থানীয় সভায় অংশগ্রহণ, আইন মেনে প্রতিবাদ করতে হবে, একবলেট হতে হবে, একাই দুম করে কিছু করতে যাবেন না। কারণ এরা সামনে হয়তো ভিখারি, পেছনে বড় বড় আতঙ্কবাদী, বড় বড় নেতা নেত্রীরা এদেরকে ব্যাকআপ করার জন্য পয়সা খেয়ে নিয়েছে। তো মহুয়া মৈত্রর মতো নেত্রীরাও তো আছে যারা ভারতের ডকুমেন্ট বিদেশে পাচার করে, ধরা পড়ে তো একবার এমপি পদ গেছিল, ওই জোচ্চোরটাকেও মমতা ব্যানার্জি আবার টিকিট দিয়েছে। কেন? চোরে চোরে মাসতুতো ভাই, এও চোর ও চোর, দুনিয়ার চোর। এখন আমরা প্রকাশ্যে রেখেছি, আমি বলছি, আমি জানি আমি যা বলছি আপনারা সব জানেন, শুধু মুখটা খোলেন না, কারণ কোনো চাপ নিতে চান না, তাই না? চাপ আপনাদের নিতে হবে না, খবরগুলো চাই। এই খবরগুলো জায়গা মতো আপনাদের পৌঁছতে হবে। দেখুন বন্ধুরা, রাষ্ট্র বন্দুক দিয়ে দুর্বল হয় না। রাষ্ট্র কখন দুর্বল হয় জানেন? যখন রাষ্ট্রের সাধারণ নাগরিক নীরব থাকে, মুখ বুজে অত্যাচার সহ্য করে, সত্যি কথা প্রকাশ্যে বলে না, না ভাই আমার সাথে তো হয়নি তাই আমি বলবো না, এখানেই রাষ্ট্র দুর্বল হয়ে পড়ে। এই বিষয়গুলো বলা মানে কোনো ধর্মের বিরোধিতা করার নয়, আমি ধর্ম নিয়ে কোনো কথা বলি না, ধর্ম যার যার, কিন্তু এটা সংবিধান রক্ষা, আইন রক্ষা, ভারত রক্ষা। আমি অ্যাডভোকেট কুমার আপনাদের আইনি সচেতনতার জন্য কাজ করছি। ভিডিও ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন, আর ভিডিওটা শেয়ার করে এই যে ভারতের বিরুদ্ধ শক্তির বিরুদ্ধে আমাদের লড়াইতে আমাদের সাথে থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে আবার আগামী ভিডিও। জয় হিন্দ, ভারত মাতা কি জয়, জয় শ্রী রাম, বন্দে মাতরম। আর হ্যাঁ, ভিডিওটা এতক্ষণ ধরে মনোযোগ দিয়ে দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।